বন্ধুরা কেমন আছেন সবাই? গল্প হলেও সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিকে প্রেস করে রাখুন পরবর্তী গল্পটি সহজে পাওয়ার জন্য। আমাদের গল্প পোস্ট করার সময় প্রতিদিন ঠিক সকাল 9টা থেকে 9:30। প্রেমের অভিধানে মেনে নেওয়া যেমন থাকে তেমনই থাকে কিছু বিদ্রোহ। তা বাংলা সিরিয়ালের মাপে নয়, আর নিক্তি প্রেমের অভিমান। তাই কিছু অভিমান প্রেমের নিজস্ব বিদ্রোহ। সংসারে তা ঘটে থাকে বৃহত্তর নাট দালানেও। তবে তা ঘটে চরিত্রেটা যদি সৎ হন। জর্জ বিশ্বাস সৎ প্রেমিক ছিলেন বলেই তার তথাকথিত বিদ্রোহটিও সৎ, অভিমান সঞ্জাত। গান তার প্রেম ছিল। প্রেম ছিলেন রবীন্দ্রনাথ। সেই প্রেমের কারণেই রবীন্দ্রনাথের গান পথের পথিকদের প্রতি ভালোবাসাও ছিল তার অগাধ। গ্রাম বাংলার ছবির মধ্যে জন্মেছিলেন। সারল্য তাই তার চিরসখা। 1911 সালে পৃথিবীর আলো দেখা সেই মানুষটি তাই যখন আলো শব্দটি উচ্চারণ করতেন যেন বিচ্ছুরণ করত। তার উচ্চারণ, তার গায়কী, তার ভারী কণ্ঠের ব্যক্তিত্ব প্রশ্নের মুখে যে পড়েছিল, তার কারণ বিচ্ছুরণ অনেকের চোখে সহ্য হয় না, বিশেষত পণ্ডিতদের চোখে তো নয়। দেবব্রত বিশ্বাসের ঠাকুরদা কালীমোহন তাদের ইটনা গ্রাম থেকে বিতাড়িত হন ব্রাহ্ম ধর্ম গ্রহণ করায়। বিতাড়ন আর প্রত্যাখ্যানের সেই আঁচ পোহাতে হয়েছিল দেবব্রত বিশ্বাসকেও। শৈশবে ইটনা গ্রামের স্কুলে তাকে ম্লেচ্ছ বলা হতো। সেই ম্লেচ্ছ পরিবারেরই তার সঙ্গে পরিচয় হয় সুরের, গানের, রবীন্দ্র গানের। মায়ের কাছে শুনতেন, শিখতেন ব্রহ্মসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত। মহেন্দ্র রায়ের কাছে শিখতেন দেশের গান। শুরুর সেই ভিত থেকে তাকে লড়াই করার সঞ্চয় জুগিয়েছিলেন নিশ্চিত। ম্যাট্রিক পাশ করে কলকাতায় পড়তে এলেন 1927 সাল। তার পিছনেও অনেক ইতিহাস। কলেজে সরস্বতী পুজোর অনুমতি দিলেন না সিটি কলেজ কর্তৃপক্ষ। ছাত্ররা আন্দোলন শুরু করলেন। সেই আন্দোলন সমর্থন পেল সুভাষচন্দ্র বসুর। আন্দোলনের বিরোধিতায় রবীন্দ্রনাথ। পরিস্থিতি ক্রমে জটিল হলো। সিটি কলেজ ছাড়ার ডাক দিলেন আন্দোলন সমর্থনকারী নেতারা। কলেজ প্রায় ফাঁকা হয়ে গেল। ছাত্র সংখ্যা কমে যাওয়ায় চাকরি গেল কিছু শিক্ষকের। তাঁদেরই একজনের নাম জীবনানন্দ দাশ। তার নাম জর্জ হয়ে গিয়েছিল ছেলেবেলাতেই। স্ত্রী অসুস্থ হয়ে পড়ায় যে গির্জার হাতে ছেলেকে সঁপে দিয়েছিলেন বাবা দেবেন্দ্রমোহন, সেখান থেকেই তার নাম দেওয়া হয় জর্জ। কারণ ইংল্যান্ডের রাজা তখন পঞ্চম জর্জ। 1928 সালে জর্জের যে রাজাধিরাজ দর্শন ঘটল, তিনি অন্য রাজা, সুরের রাজা, শব্দের রাজা, বাংলা কাব্যগীতির রাজা। রবীন্দ্রনাথ সাধারণ ব্রাহ্ম সমাজের মন্দিরে ভদ্রোৎসবে দেবব্রত বিশ্বাস প্রথম দেখলেন তার দেবতাকে। রোগ জীর্ণ রবীন্দ্রনাথ সে সভায় গানও গেয়েছিলেন। এ সৌভাগ্যকে কখনো ভোলেননি দেবব্রত। পরে আবারও সাক্ষাৎ পেয়েছিলেন কবির, কিন্তু কার্যত দূর থেকে। সে আক্ষেপও ভোলেননি কখনো। আকাশ ভরা সূর্য তারা গানে জর্জ বিশ্বাস ভরা শব্দের উচ্চারণ কেমন করে করেন তা নিয়ে বিশ্ববরেণ্য এক চলচ্চিত্র নির্মাতার সঙ্গে একবার সাক্ষাৎকার ভিত্তিক আলোচনা করেছিলেন বরেণ্য এক সঙ্গীত সমালোচক। খানিকটা রঙ্গরসের সঞ্চার হয় সেখানে, যখন তারা দুজনেই আবিষ্কার করে বসেন যে জর্জ বিশ্বাস ভরা শব্দটিকে ভওরা উচ্চারণ করেন। শিল্পীর গলায় গানটির একাধিক ভার্সন পাওয়া যায়। মেঘে ঢাকা তারা ছবিতে যে রাতে মোর দুয়ারগুলি গানে যে জর্জ বিশ্বাস, তিনি যেন ছবিরই চরিত্র। কান্নার মতো একটা গান, হারমোনিয়াম ধরে রেখেছে সেই কান্নাকে, একেবারে শেষে শরদের আচমকা অনুপ্রবেশের সময়টুকু ছাড়া। সহশিল্পী গীতা ঘটকের সঙ্গে এ গানে এক আবিল করুণ রস। উচ্চারণের মতোই দেবব্রত আপোষ করেননি নিজের বিশ্বাসের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে। সোজা কথা স্পষ্টভাবে বলতে সংকোচ করেননি কখনো। সংকোচের বিহ্বলতা নিজেরই অপমান ছিল তার প্রথম রেকর্ড। 1938 সালে গ্রামাফোন কোম্পানি থেকে কনক দাসের সঙ্গে দ্বৈতভাবে। পরের রেকর্ড
1961 সালে হিন্দুস্তান রেকর্ড কোম্পানি থেকে দুটি রবীন্দ্রসঙ্গীত, আকাশ ভরা সূর্যতারা আর যেতে যেতে একলা পথে। বাঙালি নড়ে বসল। যদিও ততদিনে ভারী কণ্ঠের বাতাস বইয়ে দিয়েছেন পঙ্কজ কুমার মল্লিক, হেমন্ত মুখোপাধ্যায়ও একই পথের পথিক, তবু দেবব্রত বিশ্বাসের গলায় নতুন কিছু পাওয়া গেল গানের অভিনয়। পঙ্কজের আজই ঝড়েরও রাতে তোমার অভিসার যদি ট্রেমেলোর ঝটিকা আবহ তৈরি করে, তো দেবব্রতর যেতে যেতে একলা পথে সে ঝড়ের পুঞ্জীভূত গতি পাওয়া যায়। দেবব্রত বিশ্বাসের গানে তাই নিবিড়ভাবে কান পাতল বাঙালি। সবকিছু ঠিকই ছিল, কিন্তু অন্য মেঘ খনালো 1964 সালে। এ যাবৎ কিছু না বললেও এবার দুটি গানে আপত্তি তুলল বিশ্বভারতী মিউজিক বোর্ড। মিউজিক কোম্পানির কাছে চিঠি এলো, মেঘ বলেছে যাব যাব, এর আর এসেছিলে তবু আসো নাই। আর কিছু কারণেও পাশাপাশি বলা হলো এই দুটি গানের পরিবেশনায় নাকি অতি নাটকীয়তা রয়েছে। বোর্ডের সঙ্গে কথা বললেন দেবব্রত, জানান বোর্ডের এই ভাবনার সঙ্গে তিনি সহমত নন। কিছু চড়াই উতরাইয়ের পরে গান দুটি অনুমোদন পেলেও তার পথে পাথরের সংখ্যা বাড়তে থাকলো। বারে বারে আপত্তি আসতে থাকলো বিশ্বভারতী থেকে তার গান নিয়ে। 1969 সালে আরও দুটি গানকে বাতিল করলো বিশ্বভারতী মিউজিক বোর্ড, পুষ্প দিয়ে মারোজারে আর তোমার শেষের গানের। স্বরলিপি না মানা আর অতিরিক্ত যন্ত্রানুষঙ্গ ব্যবহারের অভিযোগ। হারমোনিয়াম, চিঠির ফাইল, পানের সাজ, জাতি, দিলীপের জর্দা নিয়ে বসে থাকা ছোট্ট ঘরের বাসিন্দাটিকে কলকাতার রাস্তায় দেখা যেত মোটর বাইকে। রাত হয়ে গেলে গান শিখতে আসা ছাত্রীদের মোটর বাইকেই বাড়ি পৌঁছে দিতেন। তার বাইকে দেখা যেত তার এক প্রিয়জনকেও, প্রেসিডেন্সি কলেজের পড়ুয়া মঞ্জুশ্রী চাকি। পরিচয় নৃত্যের তালে তালে। গেয়েছিলেন জর্জ, এলিট প্রেক্ষাগৃহে 1952। নেচেছিলেন মঞ্জুশ্রী। তারপরে শখের গাঢ়তা প্রাপ্তি, জল্পনার উড়ান, একসঙ্গে একের পর এক অনুষ্ঠান। পরে তার গান জীবন অশান্ত হয়ে উঠলেও, বন্ধু প্রবাসী হলেও, অসুখ তাকে ক্লান্ত করে দিলেও যোগাযোগ অটুট ছিল দুজনের। বন্ধুকে কোনোদিন ভুলতেন না তিনি। আজ এত বছর পরেও বাঙালির গান দেবব্রতের লীন। কত আশা, কত যাওয়া, দেবব্রত রয়েই গেলেন এবং হয়তো আগামী দিনেও রয়েই যাবেন। তো এই ছিল আজকের গল্প দেবব্রত বিশ্বাসকে নিয়ে। আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কাছের মানুষদের সাথে আমাদের গল্পটি শেয়ার করুন, বেল আইকনটিকে প্রেস করে রাখুন পরবর্তী গল্প পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।